আমার সকল মিষ্টি বন্ধুদের দোলযাত্রার শুভেচ্ছা এবং শুভকামনা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শুরু করলাম। আজকে আমি তোমাদেরকে বলবো যে বাবাইয়ের বাবার সাথে আমার কিভাবে দেখা হয়েছিল, কিভাবে আলাপ হয়েছিল। হয়তো আজকে পুরোটা আমি সম্পূর্ণ আমার পক্ষে সম্ভব নয়, এটা জীবনের কাহিনী যে একটা ভিডিওতে শেষ করা। তো কিছু কিছু ধাপে ধাপে আমি এক একটা পর্ব করে তোমাদের বলতে থাকবো। ভিডিওটা যদি বড় হয়ে যায় তো একটু ক্ষমা করে দিও এবং স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আমার দিদির বিয়ের দিন সকালবেলা প্রচণ্ড আনন্দ। দিদির বিয়ের দিন, দিদির সকালবেলা গায়ে হলুদ, তত্ত্ব এইসব এলো। শুধু তাই নয়, দিদির বিয়ের দিন সকালবেলা দিদির আশীর্বাদ হয়েছিল, মানে দিদির শ্বশুরমশাই দিদিকে বিয়ের দিন সকালবেলায় আশীর্বাদ করেছিলেন। তারপরে তো যথারীতি বেলা বাড়ল, দিদিকে সাজগোজ করানো হলো। দিদি জানো তো বিয়ের সাজটা এই ঘরটাতেই হয়েছিল, আর আমি যে ফ্ল্যাটটাতে থাকি এই ফ্ল্যাটটাতেই হচ্ছে দিদির বিয়ে হয়েছিল, ওই বাইরের ঘরে। তখন বাইরের ঘরে তো আর স্লাইডিং দরজাটা ছিল না, বিরাট বড় একটা হল ঘর ছিল, তা ওই সাইডটাতে দিদির বিয়ে হয়েছিল আর সাথে খাওয়া দাওয়া হয়েছিল। তো অবশেষে সন্ধে নেমে এলো। আমার রবীন্দ্রভারতীর প্রচুর বন্ধু আমার দিদির বিয়েতে আমি নেমন্তন্ন করেছিলাম, তারা এসেছিল। মায়ের স্কুলের কলিগরা এসেছিল, বাবার সব বন্ধুবান্ধব কলিগরা এসেছিল, আত্মীয় স্বজন তো আছেই। প্রচণ্ড আনন্দ করেছিলাম দিদির বিয়েতে, ভীষণই আনন্দ করেছিলাম। একটি মাত্র দিদি আমার, আর আমি সেই তার বোন হিসেবে, মানে তোমরা তো সবাই জানো যে নিজের দিদির বিয়ে হলে কতটা আনন্দ হয়। তো সেই সময় আমার দিদির হাজব্যান্ড, মানে আমার জামাইবাবু মালদাতে পোস্টিং ছিলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ডলফিন কোম্পানিতে উনি কাজ করতেন, মানে চাকরি করতেন। এবং তখন মালদাতে তার বরযাত্রী হিসেবে সবাইকে নিয়ে এসেছিল হচ্ছে মালদার, তার সাথে মালদাতে যারা যারা, মানে তার সাথে যারা যারা রেস্ট হাউসে থাকে, মালদা রেস্ট হাউসে। এবার বরযাত্রী হিসেবে বাবাইয়ের বাবা এসেছিলেন। দিদির বিয়ের দিন অমনভাবে সত্যি কথা বলতে কি এতটা লক্ষ্য করিনি, আমি ব্যস্ত ছিলাম, দিদির সাথে সাথে ছিলাম। আর ওদিকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু দেখাশোনা করছিলাম বাবার সাথে সাথে। হ্যাঁ, তবে বলতে পারো পুরো বিয়েটাই আমি দিদির সাথেই ছিলাম। কিন্তু যেই মুহূর্তে আমার জামাইবাবু দিদিকে সিঁদুর দানটা করলেন, সেই সময়টা আমি ওখানে কিন্তু থাকতে পারিনি। আমি এই ভিতরে ঘরটা, মানে এই ঘরটাতে চলে এসে ভীষণ কেঁদেছিলাম। কেন কি সিঁদুর পরিয়ে দিল, মানে হচ্ছে আমার দিদিটার তো বিয়ে হয়ে গেল, আর দিদি তো কালকে চলে যাবে। এই জিনিসটা চিন্তা করে আমার মনটা খুব ভার হয়ে গিয়েছিল সেই সময়টা। তো সিঁদুর পরাটা আমি সেজন্য সেই সময়টা দেখতে পারিনি, চলে এসেছিলাম। তারপর যা হয় বাসর জায়গা, সেরমভাবে বাসর জায়গা হয়নি অবশ্য দিদির বিয়েতে। যাই হোক, এই ঘরেই আমার মা বলেছিলেন, বাবা বলেছিলেন যত দরকার নেই, তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো। তো পাশেই তো ফ্ল্যাট ছিল মা বাবার, একদম সামনাসামনি, মানে সামনের বিল্ডিংটা আর কি। এবার পরের দিন যেটা হয় শয্যা তুলনি। এবার তখন দেখছি যখন আমি এলাম, মানে এই ঘরটাতে, তখন দিদিরা ঘুম থেকে উঠে পড়েছে ঠিকই, তখন দেখছি যে ওই চেয়ার বেশ কটা, মানে 4-5টা চেয়ার জোড়া করে এই আমাদের যে ওয়াশরুমটা আছে তার সামনে এরকম একজন শুয়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমিও, মানে আমি আমার মাসির সাথে এখানে এসেছিলাম, মানে আমার খুব ফ্রেন্ডলি সেই মাসি, আমার মায়ের মামাতো বোন। তো যত না মাসি, বন্ধু বেশি। তো তেনার সাথে আমি তখন এই ঘরে এলাম আর কি।
সকালবেলাটা শয্যা তুলিনির ব্যাপার, শয্যা তুলতে হবে আর কি। তো সেই সময় থেকে ওয়াশরুমের সামনে 4-5টা এরকম চেয়ার জোড়া করে কেউ শুয়ে আছে। মোটামুটি সবাই উঠে পড়েছে, দিদির ভাসুর থেকে আরম্ভ করে দেওর, তারপর দিদির হাজবেন্ড, মালদার যতজন ছিলেন এসেছিলেন মোটামুটি সবাই। তো সে একজন চেয়ার এরকমভাবে জোড়া করে শুয়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমি এই প্রশ্নটা করেছিলাম, কে এখনও এত বেলা হয়ে গেলে চেয়ার জোড়া করে এখানে শুয়ে আছে? তো জাস্ট একবার এরমভাবে দেখলেন, বুড়ো কুচকালেন যিনি ছিলেন ওই চেয়ারের মধ্যে, তো তারপরে উঠে পড়লেন আর কি। এবার যেটা হয়, শয্যা তুলে নিতে কিছু করতে হবে। এবার দুই দলের মধ্যে দুই দল ভাগ হয়ে গেছে, তখন দিদি তো ওই দলে, দিদির বিয়ে হয়ে গেছে বলে। এবার আমার দলে ছিলাম হচ্ছে আমি, আমার মাসি, তারপরে মাসির ভাইয়ের বউ, তাকেও আমি কখনো মানে মাসির ভাই মানে মামা, মামার বউকে কখনো আমি মামি বলতাম না, ওকে দিদিই বলতাম সবসময় আমি। সেও আমার বেশ ভালো, একদম খুব ক্লোজ ছিল। তো আমাদের দিকে পাল্লা ভীষণই হালকা, আর ওদের দিকে এতজন। তো যাই হোক, যা হয়, গান শুরু হলো, গানের লড়াই শুরু হলো, গান শুরু হলো। এবার মানে বরযাত্রী মানে দিদির বাড়ির সব এবং মালদার যারা ছিল সবাই বললো, শুধু শুধু তো শয্যা তুলনি দেওয়া যাবে না, তো কিছু করে দেখাতে হবে, মানে গান বলো, নাচ বলো, কবিতা বলো, যাই বলো, কিছু একটা তোমাকে করতে হবে। তো সেই সময় এই ওয়াশরুমের সামনে চেয়ারে বসেছিল হচ্ছে বাবাইয়ের বাবা, তারপরে এরকমভাবে চেয়ার জোড়া জোড়া করে 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 করে, এবং এখানে খাট ছিল। সেই খাটটা এখন বাইরে ঘরে ডিভান হয়েছে। সেই খাটে আমার দিদি, জামাইবাবু, আরও অনেকে, আমিও, আমার মাসি, তারপরে ওই মামার বউ, মামি, ওরা সবাই ওই খাটে এরকমভাবে বসেছিলাম। তো আমি তখন গান ধরেছিলাম হচ্ছে, তখন লাকি আলির ওই গানটা খুব বিখ্যাত হয়েছিল, ওই সামে সাবেরে তেরি ইয়াদে আতি হে, ওই গানটা, ও সনম প্যার কি কসম। এখন অত ওয়ার্ডিংগুলো মনে নেই, তো ওই গানটা গাইছিলাম। তো ওই গানটা গাওয়ার পরে দিদির দেওর, এখন আমার গলাটা সত্যি কথা বলবো খুব ভেঙে গেছে আর কি, সেই সময় গলাটা ঠিক ছিল। তো তাও দিদির দেওর বলেছিল যে মা কি হেরে গলায় গান, কে করে এরকম গান। যাই হোক, আমি বলেছিলাম আমি এর থেকে আর ভালো পারবো না, শয্যা তুলে নিয়ে দাও। তো কেউ এবার একটা মোটামুটি ডিম্যান্ড করেছিলাম, তো কেউই কোনো টাকা দিতে চাইছে না, দেখছি জামাইবাবুর হাত থেকেও বেরোচ্ছে না। দিদিকে পুশ করছি, দিদি তখন আমার কথা শুনবে কেন, দিদি তখন জামাইবাবুর, আর কেউই কিছু করছে না, বলে না না এই টাকায় হবে না, এই টাকায় হবে না, টাকার কমাও, বাজেট কমাও, বলতে শুরু করেছিল। হঠাৎ করে দেখলাম আমি যে ওয়াশরুমের সামনে যে বসে আছে আর কি ওই চেয়ার জোড়া করে, সেও হঠাৎ 5,000 টাকা বের করে আমার হাতে দিল। মা গো, আর কি বলবো, তখন বাপিতা বললো যে মানে আমার জামাইবাবু বলেছে নেই নেই নেই, হয়েছে হয়েছে হয়েছে, এই এত টাকা এখন আর কিছু দিতে পারবো না। তো অবশেষে সেটাতেই মেনে নিলাম। দেখছিলাম যে আমি যখন গান গাইছি তো তাকিয়ে আছে, দেখছে, গান শুনছে, শুধু ওরা সবাই। ভাল লেগেছিল, চোখ দুটো খুব টানা টানা সুন্দর, চোখটা খুব বড়, খুব রোগা, চেহারা খুব কাটা কাটা। আর একটা বিষয় খুব ভাল লেগেছিল কি, খুব শান্ত প্রকৃতির, কোনো কথা বলে না, শান্ত। তো এবার
ছাদে খাওয়া দাওয়া হবে। সরি। তো ছাদে কালকে আমার সারা রাত ঘুম হয়নি, ওই ভোর 4টের পরে আমি ঘুমিয়েছি জানো, ওই তাও 1 ঘন্টা বলতে পারো। যাই হোক, তো তারপর ছাদে এখন খাওয়া দাওয়ার ব্যাপার, দুপুরবেলাটা আর কি। তো তখন আমি জামাইবাবুকে ওই ছাদের কর্নারে নিয়ে গিয়ে জামাইবাবুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এর নাম কি, এ কি তোমাদের সাথে ওখানে থাকে? বলে হ্যাঁ, এ আমাদের সাথে মালদাতে থাকে। আমার ডান হাত, আমার সব কথা শোনে, ভীষণ ভালো ছেলেটা, ভীষণ শান্তশিষ্ট, আর ভীষণ ভালো কাজে কর্মে, মানে কি বলতো, ও তখন পাকডেলসে কাজ করছিল আমার হাজব্যান্ড। বলে কাজের একটা ভালো ওর আছে, নাম আছে, ভীষণ ভালো। আর আমার থেকে অনেক ছোট, আমি ভাই ভাই করি। কেন রে? আমি মনে হচ্ছে আমাকে একটু ওর সাথে কথা বলিয়ে দেবে। তখন জামাইবাবু বলে হ্যাঁ, না কথা বলে আর কি আছে, চল তোর সাথে পরিচয় করিয়ে দিই। তো জামাইবাবুকে তখন বললাম যে আমার সাথে একটু পরিচয় করিয়ে দেবে, তুমি কথা বলিয়ে দেবে। তো জামাইবাবু আমাকে বলেছে অত পরিচয় করার কি আছে, এটা আবার পরিচয় করিয়ে দেবার কি আছে, তুই আমার মানে বউয়ের বোন, আমার শালি তুই, তো তুই নিজে কথা বল। আমি বললাম না, আমারও কেমন একটা লাগছে, উনি তো কোনো কথাই বলেন না, দেখছি অন্যদের থেকে পুরো আলাদা, তো তুমি আমার সাথে একটু পরিচয় করিয়ে দাও, কথা বলিয়ে দাও। তো তখন ওকেও ছাদের কোণাটায় নিয়ে গিয়ে তখন জামাইবাবু আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। তো তখন ও কোনো কথা বলছে না, পরিচয় করেও হাসলো, মুখে কোনো কথা নেই। এবার আমি হঠাৎ করে ওকে একটা প্রশ্ন করলাম। প্রথমে জামাইবাবুকে করেছিলাম, জামাইবাবু তখন আমি বলেছিল আমাকে করছিস কেন, তুই ওর সাথে কথা বললে ওকে ডাইরেক্ট কোশ্চেনটা করিস, উত্তরটা ওর কাছ থেকে পেলেই ভালো। তখন আমি ডাইরেক্ট ওনাকে কোশ্চেন এটাই করলাম যে আমি যদি আপনাকে কোনো চিঠি দিই, সেই চিঠির উত্তর কি আমি পাবো? আমি দেখছি কোনো কথার উত্তর দিচ্ছি না, মানে রীতিমতো ঘাবড়ে গেছে কথাটা শুনে, কিন্তু মুচকে মুচকে হাসছে। আলাম কি আমি উত্তর চাই? আমি উত্তর চেয়েছিলাম, আমি চিঠি দিলে সেই চিঠির উত্তর পাবো তো? তখন আমার যাই বলে হ্যাঁ রে হ্যাঁ, পাবি পাবি পাবি, বল না পাবি। তা বললো, ও তখন এর হয় মাথা নাড়িয়েছিল, বললো হ্যাঁ 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 বলেছিল, এইভাবে মানে কথাই বলছিল না, কথা বলে না, খুবই শান্ত প্রকৃতির আর কি। হলো তারপর তো দিদির বিদায়ের পালা, দিদি চলে গেল শ্বশুর বাড়ি। আমি খুব সরি যে কি বলবো আর। আচ্ছা যাই হোক, এবার পরের দিন বউ ভাত, তো দিদি চলে যাবার পর থেকে ওই দেখো কষ্ট তো খুব হয়েছে, কেন কি মাকে দেখেছিলাম একটা প্রদীপ জ্বালিয়ে মা বসে আছেন চুপ করে। আর আরেকটা ব্যাপার কী বলতো, কনকাঞ্জলি কিন্তু আমি আর আমার দিদি কেউই দিইনি, কেননা এটা আমার মায়ের আপত্তি ছিল, এবং অবশ্যই আমার আমার দিদির দুজনেরই আপত্তি ছিল এই কনকাঞ্জলি ব্যাপারটা দেওয়ার ক্ষেত্রে। কেন কি দেখো, যাই হোক, কনকাঞ্জলি দিয়ে সত্যিই কিন্তু মায়েরই শোধ করে দেওয়া যায় না। ওই বলে না এরমভাবে দিয়ে যে তোমার সব ঋণ শোধ করে গেলাম, সত্য হয় না। আর ওটা সত্যি খুব, আমি যাতে যাতে দেখেছি না, একে তো মেয়ে চলে যাচ্ছে বিদায় নিয়ে, একটা ভীষণ কষ্ট সেটা, যার মেয়ে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি যায়, এত বছর যাকে ছোটো থেকে বড় করলো জন্ম দেওয়ার পর, সেটা তো একটা ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা। তারপর যদি মানে এই এক জিনিসটা আবার করা হয় কনকাঞ্জলি, তোমাদের সবার কি মত আমি জানি না, তো ঠাকুরমশাইকে আমরা বলেই দিয়েছিলাম, মাও বলেছিল, দিদিও বলেছিল আমরা করব না, আমার বিয়ে তো আমি বলে দিয়েছিলাম, তো বলেছিলেন না করলেও হয়, অনেকেই করে না। আমার মনে হয় কি বলতো, কাটা খায় নুনের ছিটে দেওয়া, সেটা মানে তখন যে মায়ের মনের অবস্থা কি হয়, একমাত্র যে মায়ের মেয়ের বিয়ে হয়ে মেয়েকে বিদায় দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে মেয়ে কনকাঞ্জলি দিয়ে ঋণ শোধ করে যাওয়ার কথা বলছে,
তখন সেই মায়ের যন্ত্রণা সে মাই বোঝে। আচ্ছা, সে হলো। এরপর তো তত্ত্ব গোছানোতে পুরো মন দিয়ে দিলাম। তো তত্ত্ব গোছাতে লাগলাম, অনেক রাত অব্দি তত্ত্ব গুছিয়েছিলাম। পরের দিন সকালবেলা অব্দি তত্ত্ব গুছিয়েছিলাম, প্রচুর তত্ত্ব গিয়েছিল দিদির বাড়িতে, খুব সুন্দর গুছিয়েছিলাম। তো আমি একা না, আমি, ওই মাসি, ওই মামি, তারপর আত্মীয় স্বজন আরও যারা ছিল। এবার সন্ধেবেলা গাড়ি বুক করা হয়েছিল, বাসও হয়েছিল, আমি গাড়িতে গেছিলাম। দিদির বৌভাত পার্ক সার্কাসে হয়েছিল একটা বাড়ি ভাড়া করে। তো অবশেষে সেখানে গিয়ে পৌঁছলাম। গিয়ে পৌঁছে তারপর দেখলাম দিদিকে দারুণ সাজিয়েছে, সিংহাসনটা পুরো ময়ূরের, চারদিকে নানা রকমের স্টল, এখন যেমন দেয় না ওরকম স্টল, ফুচকা থেকে আরম্ভ করে সব কিছু স্টল আছে। দিদিকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে আমার। আমিও খুব সুন্দর সেজেছিলাম, ভীষণ সুন্দর সেজেছিলাম আমি। তো আমি খালি ভাবছিলাম যে ওই মাসিকে তখন সাথে নিয়ে, যে বুঝতে পারছি না ও কোথায়, মানে বাবাইয়ের বাবাকে আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না। তো তারপর দেখলাম খাওয়ার জায়গাটায় বাবাইয়ের বাবা আর মালদার যারা আরও কতজন আছে তারা খাওয়ার জায়গাটাই ছিল, মানে এই ক্যাটারার খাবার সার্ভ করছে, ওরা আতিথেয়তা করছে এই। তো তার মধ্যে দুবারও বাইরে বেরিয়েছিল, চোখে চোখ পড়েছিল, কিন্তু কোনো কথা কিন্তু বলা হয়নি, বলিনি, জাস্ট ওই দেখাই, কিছু বলা হয়নি, জাস্ট দেখা। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি বরাবরই তো আমার বাবাকে বলতাম যে আমি ওই সেজে গুজে ওরমভাবে সংসেজে কোনো ছেলে বাড়ির সামনে বসবো না, তাতে যদি আমার বিয়ে হবে, না হলে হবে না। তো এই ক্ষেত্রে বাবা একটা কাজ করেছিলেন। প্রথম কথা তো একটা সম্বন্ধ বাদে সবগুলোই না জানিয়ে প্রায় করেছিলেন, যেগুলো আমার অল্প বয়সে স্কুলে পড়াকালীন বাবা ওদেরকে এনেছিল। তো আমি যখন দিদির ওখানে আছি, দিদির সাথে আছি বৌভাতের দিন, তখন হঠাৎ করে আমার বাবা একজন ভদ্রলোক আর ভদ্রমহিলাকে, বয়স্ক, তারা খুব সুন্দর সেজেছিলেন ওই ভদ্রমহিলা, হঠাৎ বাবা আমাকে বললেন তুমি প্রণাম করো এনাকে। আমি ভাবলাম বাবার কোনো চেনা জানা হবে, কালিক হবে, বা কালিকের কোনো কলিকের মিসেস হবে কালিকের, এই জন্য বাবা প্রণাম করতে বলছেন। তো আমি প্রণাম করলাম। পরে আমি জানতে পারি যে বাবা তলায় তলায় আমার বিয়ে ঠিক করে নিয়েছিল। ওরা হচ্ছে মানে ছেলের বাবা আর মা। তখন তো কিছু জানি না, আমি কিছুই জানা নেই, প্রণাম করেছিলাম। ওনাদের আমার খুব পছন্দ হয়েছিল, অনেক কথা বলছিল আমার সাথে, কিন্তু ঘোরা করেও জানতে দেন নিচে ওনারা কেন এসেছেন, ওনারা কারা। তো বাবা খুব আতিথেয়তা করছিল, খুব স্বাভাবিক, মানে বাবা তো মনে প্রাণে ঠিক করেই নিয়েছিল আগামী যে শ্বশুরবাড়ি হবে আমার ছোটো মেয়ের, এটা তো এই। যাই হোক, এবার সেই দিন আবার রাত্রিবেলা যখন ফিরলাম, আর ফেরার আগেও পর্যন্ত ওই জাস্ট চোখেই দেখা হয়েছিল, কোনো কথা হয়নি বাবার সাথে। উনি তো একবারই কথা বলার ছেলেই নন, উনি তো আগে আসেনি, আর আমিও ওখানে কোনো কথা বলিনি, জাস্ট চোখেই দেখা হয়েছিল, চোখাচোখি বলতে পারো। এবার তারপর কি হলো, আমাদের নিয়ম আছে অষ্টমঙ্গল আনা দিরাগমন। তা দিরাগমনে তো আমার জামাইবাবু, আমার দিদি এলো। সেই সময়টা আমি কিন্তু শান্তিনিকেতনে থেকে রবীন্দ্র ভারতীতে পড়ি, মানে বললাম না আবার শান্তিনিকেতনে থেকে বাবা নিয়ে এসে আবার আমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছিলাম। তখন রেগুলার আমি রবীন্দ্র ভারতীতে ক্লাস করি, রেগুলার একাই যাতায়াত করি, তখন আর বাবা নিয়ে যান না। তখন তো অনেক সড়কারা হয়ে গেছি, বাইরেও থেকেছি মোটামুটি অনেকটা সময় আর কি। তো সেই সময়
দিরাগমনের দিন, না দিরাগমনের দিন আমি সেটা করিনি। যাই হোক, দিরাগমনের দিন দিদি এলো, খুব ভালো লাগলো, স্বাভাবিক যেটা হয় আর কি। দিদি একদিন থাকলো, দিদি জামাইবাবু, ভীষণ খুশি হলাম, ভীষণ আনন্দ। তারপরে একদিন কি হলো, আমাদের ওই সময় না ইংল্যান্ড আর হচ্ছে পোস্টকার্ড এই পাওয়া যেত, আমরা চিঠি লিখতাম, তাই তো? এখন তো এগুলো প্রায় উঠেই গেছে বলতে পারো। তো আমি ওগুলোতে না, আমি একটা মানে সাদা কাগজের মধ্যে চিঠি লিখেছিলাম এবং ওই খাম নিয়ে খামগুলো দেখবে টিকিট বসানো থাকতো রীতিমতো। তো হাওড়া স্টেশনে তোমার ওই ডাকঘরের মতো কিন্তু ওরমভাবে থাকে হাওড়া স্টেশনে, যেখান থেকে হচ্ছে চিঠিগুলো কালেক্ট করে এখানে ওখানে যায় আর কি। জিপিওতে যায় প্রথম, তারপর এখানে ওখানে। তো আমি রবীন্দ্রভারতী যাওয়ার পথে কী করলাম, চিঠিটা ওখানে ফেলে দিলাম। বাবা জানে না, কিচ্ছু জানে না। মাকে বলেছিলাম, মাকে আমি সব কথাই বলতাম তখন। এবার ওই চিঠিটার মধ্যে কিছু গানের লাইন ছিল, আর সেই গানের লাইনে উত্তরের আশায় ছিলাম আমি। এই যা। তো চিঠি গিয়ে অবশেষে তো পৌঁছলো মালদায়। আমি তো এবার বাড়ির ঠিকানা যাই না, মালদার স্টেশন ঠিকানাতেই দিয়েছি, ওখানে গিয়ে পৌঁছলো। এবং এই চিঠি পৌঁছানোর পরে রীতিমতো একটা তোলপাড় ঝড় শুরু হয়ে গেল। মানে আমার দিদি তারপর যখন এলো বাড়িতে, দিদির তো 29শে জানুয়ারি বিয়ে হয়েছিল, তারপর আবার ফেব্রুয়ারি মাসে দিদি এসেছিল কিছুদিনের জন্য, কেন কি আমার জ্যাঠতো দাদার বিয়ে ছিল, মেজোটুর ছেলের বিয়ে ছিল। তো দিদি তখন আমার মাকে একটা কথাই বলল, যে তখন বলেছিল যে বুল কী করেছে, বুল মালদাতে চিঠি পাঠিয়েছে ওকে। তো আমি অ্যাকচুয়ালি চিঠিটা দিয়েছিলাম কিন্তু আমার জামাইবাবুর নামে দিয়েছিলাম, আর জামাইবাবুকে বলেছিলাম তুমি ওকে দিয়ে দিও চিঠিটা। জামাইবাবুর নামে পোস্ট হয়েছিল চিঠিটা আর কি। তো তখন দিদি বলেছিল ও সারা মালটা তোলপাড় হয়ে গেছে, আমার হাজব্যান্ড মুখ দেখাতে পারছে না, আমার বোন হঠাৎ করে এভাবে চিঠি দিতে গেল কেন ওকে মালদাতে, ছেলেটাকে। মা জানতো কিন্তু চিঠির ব্যাপারটা, কিন্তু কেন জানি না তাও মা আমাকে খুব বকাবকি করেছিলেন, ভীষণ দিদির সামনে খুব বকাবকি করেছিলেন। তো পরে যখন দিদির এইখানের সব কিছু বিয়ে থা মিটিয়ে, মানে আমার দাদার বিয়ে থা মিটিয়ে চলে গেল শ্বশুরবাড়িতে, তখন আমার মা বলল যে ভুল, তোর তো সম্বন্ধ বাবা ঠিক করে ফেলেছে, তুই এখন চিঠি ফিটি দিয়ে তো কোনো লাভ নেই, কেন দিতে যাচ্ছিস। তো আমি তখন মাকে কোয়েশ্চেন করেছিলাম, আমার সম্বন্ধ ঠিক হয়ে গেল, আমি জানলাম না কার সাথে। বলে ওই দিদির বৌভাতের চিন যাকে প্রণাম করতে বলেছিল বাবা, ওরাই হচ্ছে তুমি হবু শ্বশুর শাশুড়ি। ওরে বাবারে, আর আছে আমি জানলাম না কিছু না, বাবা নিজে থেকে ঠিক করে নিল, হঠাৎ করে কাউকে প্রণাম করতে বললো, ভদ্রতা খাতিরে প্রণাম করেছি, কিন্তু এইভাবে তো বিয়ে ঠিক করে ফেললে আমাকে একবার জানাবে না তোমরা? বলে এখন তো জানালাম, ওই ছেলে তোকে দেখতে আসবে। এবার আমি কিচ্ছু বলিনি, ছেলে আমায় দেখতে আসবে, আমি যথারীতি মানে সেরকম সাজ টাজ না, ক্যাজুয়ালভাবে যেভাবে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যাই সেইভাবেই আমি তৈরি হয়ে ওয়েট করছিলাম। তো এই ছেলে আসার পরে, ছেলে একাই এসেছিল আমাকে দেখতে তখন। ওই ছেলে আসার পরে আমার সাথে সঙ্গে কথাবার্তা বলল এবং আমাকে বারান্দায় নিয়ে গেল, মানে আমায় বললো যে আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাই। তো আমি বললাম ঠিক আছে, শিওর, আপনি চলুন। তো তখনও আমাকে একটা কথা বলল, আমার মা বাবা যাকে পছন্দ করেছে খুব খারাপ কাউকে করেনি,
আমি যদি কোনোদিনও বিয়ে করি তো আমি কথা দিয়ে গেলাম আপনাকেই বিয়ে করব, নইলে আমি কাউকে বিয়ে করব না, এলে এই কথা ও বললো। আমি কিছু বলিনি ওনাকে। ওনাকে শুধু আমি একটা কথা বলেছিলাম যে আপনি কি আমার সাথে বাইরে দেখা করতে পারবেন? বলেছিল হ্যাঁ অবশ্যই, কোথায় দেখা করতে হবে বলো। তো আমি বলেছিলাম যে হাওড়া স্টেশনে যে ঘড়ি বাড়ি বড় ঘড়িটা আছে, বড় ঘড়ির নিচে আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি এই দিন যাবো। বোধহয় পরের দিনই খুব সম্ভবত কি 2 দিন পর এরকম একটা নির্ধারণ টাইম দিয়ে দিয়েছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি, এর মধ্যে একটা জিনিস আমি মিস করে গেছি তোমাদেরকে বলতে। সেই বছরের সরস্বতী পুজো আমার দিদি বিয়ে হয়ে গেল। আমার দিদি, আমার জ্যাঠু দাদা তার বিয়ে অ্যাটেন্ড করে আবার চলে গেল, ফিরে এসে আবার চলে গেল। এবার তার মাঝামাঝি তোমার সরস্বতী পুজোটা পড়লো, এবং সরস্বতী পুজোতে মানে এত দূর আগানো হয়ে গেছে, আমি ছেলে দেখলাম না, ছেলে আমার সাথে কথা বললো না। এত দূর আমার বাবা আর ওনারা মিলে এতটাই এগিয়ে গেছেন যাতে পিছিয়ে আর আসতে না হয়, এমনভাবেই যে সরস্বতী পুজোয় ওনারা আবার বাবা মাকে নেমন্তন্ন করলেন। ওনারা আবার আমার বাবা মা আবার সরস্বতী পুজোর দিন ওদের বাড়িতে গিয়েছিল। তখন আমি আবার সারাদিনটা দিদির বাড়িতে সরস্বতী পুজোর দিন থেকেছিলাম, পরের দিনও থেকেছিলাম। কেন কি আমার বাবা মা যেহেতু অন্য জায়গায় নেমন্তন্ন গেছে ওই বাড়িতে, তো আমি দিদির বাড়িতে সেই সময়টা কিছুদিন ছিলাম, আবার বেশ সময় কেটেছিল। আমার বাবা শুধু একটা কথাই আমাকে বলতো কি জানো তো, আমার বাবা সবসময় একটা কথাই আমাকে এটাই বলতো যে ভুল, তুই খুব গাছপালা বাগান খুব পছন্দ করিস না। যে মানে ধরো রাস্তা দিয়ে বাবার সাথে ফিরছি, ওখানে আমাদের একটা মানে জিটি রোডে ওইখান দিয়ে আসতে গিয়ে একটা বাড়ি আছে, খুব সুন্দর বাগান, প্রচুর গাছপালা সেখানে। তা ওই বাড়িটা দেখে আমাকে বাবা বলেছিল তুই এরকম বাগান খুব পছন্দ করিস না, বাগান ছাদে বাগান হবে এইসব। আমি বাবাকে বলেছিলাম যে হ্যাঁ আমি ভীষণ মানে আমি তো বরাবরই ভীষণ গাছপালা পছন্দ করি, তার মধ্যে আবার যদি ছাদে বাগান হয়, যেটা এখনও আমার এখনও স্বপ্ন। ছাদ হোক বা দুটো ব্যালকনি থাক, তার মধ্যে একটা ব্যালকনি পুরোটা বাগান করে নেব। বরাবরই আমি গাছপালা ভীষণ ভালোবাসি। তো ওই যে হ্যাঁ বলেছিলাম, তাতেই বাবা মনে করেছিল ও বাবা ছাদে বাগান আছে, ফুল আছে, গাছপালা সব আছে, এগুলো যখন আমার মেয়ের পছন্দ, আমি যে বাড়িতে সম্বন্ধ ঠিক করেছি আমার মেয়ে রাজি হয়ে যাবে। কিন্তু আমি বাবাকে এটা বোঝাতে পারিনি আমি তো গাছপালার সাথে বিয়েটা করব না, আলটিমেটলি আমি তো একটা মানুষের সাথে বিয়ে করব কি না, এই হচ্ছে ব্যাপার। তো আর 10 মিনিট আমি তোমাদের সাথে প্লিজ একটু কথা বলে নিই কী করলাম। তো সেই দিন সকালবেলা ওদের বাড়ি থেকে ফোন এসেছিল, যেদিন আমি হাওড়া স্টেশনে দেখা করেছিলাম ছেলেটার সাথে বড় ঘড়ির তলায়। ওর বোন আছে, ওর বোন তো অলরেডি আমাকে বৌদি বৌদি বলে শুরু করে দিয়েছিল, আমার খুব কেমন একটা লেগেছিল জিনিসটা। যাই হোক, ওরা খুব আপন করতে চেয়েছিলো আমাকে, আপনভাবে প্রথম থেকেই মিশতে চেয়েছিল। তো যথারীতি ওর মা আমার বাবাকে জানিয়ে দিয়েছিলেন যে আমি হাওড়া স্টেশনে ওর ছেলের সাথে একান্তে দেখা করতে যাচ্ছি আজ। আমার বাবা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, ধুতি পরছিলেন। আবার বরাবরই ধুতি আর শার্ট পরতেন দাদা, মানে সাদা শার্ট আর ধুতি। তো আমার বাবা ধুতি পরছেন, আমাকে বলছেন যে তোর এত বড় সাহস, তুই আমার পারমিশন না নিয়ে ওই ছেলেটাকে হাওড়াতে তুই দেখা করার জন্য ডেকেছিস। আমি বাবাকে বলছিলাম হ্যাঁ আমি ডেকেছি, আমি কথা বলতে চাই। সেদিন কথা বলেও তোমার হলো না, আমার বাবা বলছে। আর আমি বলেছিলাম যে আমি যখন দেখা করতে চেয়েছি কারণ আছে বাবা, আমি ওনাকে সময় দিয়ে, না তুমি যাবে না, না আমি ওনাকে সময় দিয়েছি, আমাকে যেতে হবে। খুব রাগারাগি করেছিল বাবা, ভীষণ, কিন্তু আমি চলে গেছিলাম। এবার বড় ঘড়ির তলায় আমি যে টাইমটা দিয়েছি সেই টাইমে আমি দাঁড়িয়ে আছি। তার আগে আধ ঘন্টা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি,
1 ঘন্টা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি। তখন তো আর মোবাইল ছিল না যে আমি মোবাইলে জিজ্ঞেস করবো আপনি কত দূর। আমি দাঁড়িয়ে আছি, 1.5 ঘন্টা হতে চলেছে আমি দাঁড়িয়ে আছি। আর সে সময়টা আমার রাগ মারাত্মক ছিল। আমার তো এদিকে তো মাথাটা গরম হতে শুরুই করে দিয়েছিল, তখন মারাত্মকভাবে মাথা গরম হয়ে গিয়েছিল। আরে বাবা, এই ছেলে কী করবে আমার, মানে কী দেখাশোনা করবে? যে ছেলে টাইমে পাঞ্চুয়ালি নয়, সে এক টাইম, সেই টাইম 0.5 ঘন্টা বড়জোর দেরি হতে পারে, 1.5 ঘন্টার উপর হয়ে গেলে সে এখনও তার মুখ দেখালো না, এলো না, তাই সে আমার সাথে কী সংসার করবে? সে টাইমেই মানে একটা মেয়েকে প্রথম দিন একটি মেয়ের সাথে দেখা করতে আসছে, তার কোনো টাইমেরই ঠিক নেই, সে পাঞ্চুয়ালি না। ব্যাস, তারপর অনেকক্ষণ পর এলো, দাঁত কেলিয়ে বলে হচ্ছে সরি, রাস্তায় জ্যাম ছিল, আমার আসতে দেরি হয়ে গেছে। আমি এটা বলেছিলাম আসতে শুধু দেরি হয়নি, অনেকটাই হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, প্রায় 2 ঘন্টা হলো। সরি সব কিছু বলেছে তাহলে কি আমাদের যাওয়া যাক? আমি কোথায় যাবেন? ও আমাকে বলেছে চলুন আমি তাহলে ট্যাক্সিতে যাই, ট্যাক্সিতে করে আমি ভিক্টোরিয়া। আমি না ভিক্টোরিয়া কী করতে যাবো আপনার সাথে আমি? তো আমি এইটুকু জানতাম ভিক্টোরিয়াতে সব প্রেম করতে যায়, আর বেশিরভাগ ওই সব বাড়ির মহিলারা যায়, আর পুরুষরা যাদের বড়রা হচ্ছে চাকরিতে বেরিয়ে যায়, তারপর বউরা যায় অন্য কারোর সাথে প্রেম করতে। ওই জায়গায় ওনার সাথে কি আমি যাব? তো ওখানে তখন হচ্ছে কি বলো তো, ফুড প্লাজাটা ছিল না, তখন ছিল হচ্ছে কফি কর্নার ছিল, কফি হাউস এখনও আছে। আর কোথাও যেতে হবে না, চলুন ওখানে। তবে ওখানে গেলাম, বসলাম আমরা দুজন মিলে, অবশ্যই ন্যাচারালি কফি নিতেই হলো। তো ওদিকে উনি বলে যাচ্ছেন আমার বাড়িতে এত এত ক্যাসেট আছে, এই আছে সেই আছে, আপনাকে ওগুলো গুছিয়ে রাখতে হবে, আপনাকে দেখেই প্রথম দিন মনে করে নিয়েছি আপনি খুব গোছানি। হ্যাঁ, আমার মা বাবা তো খুব খুশি আপনাকে দেখে, আমার বোনও খুব খুশি, আমি তো খুশি। মানে দেখুন, সঙ্গে সঙ্গে বললাম দেখুন একটা কথা বলার জন্য আপনাকে আমি ডেকে এনেছি, এখানে ডেকে পাঠিয়েছি, কেন নইলে তো আপনার সাথে আমার কথা হয়ে গেছিলো সেদিন। প্রথম কথা, আপনি বাড়িতে গিয়ে আপনি তো মাকেও জানিয়ে দিয়েছেন আমি আপনার সাথে আজকে দেখা করতে আসছি। বলে হ্যাঁ, মাকে বলেছি, মা খুব খুশি। ভালো কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি মাকে গিয়ে 5 কথা বলবেন আমার মেয়েকে পছন্দ হয়নি, সামনাসামনি দেখে কথা বলে। বলে আমি কী করে বলতে পারি আমি আপনাকে পছন্দ করি? আরে যেটা বললাম ওনাকে বলেছিলাম যে দেখুন আপনি যদি আমাকে বিয়ে করেন 3টে জীবন নষ্ট হবে। বলে মানে দেখুন, আমি একটি ছেলেকে অলরেডি পছন্দ করি, ওকে কথা দিয়ে দিয়েছি, মানে ওকে এই কথাটা বলেছি, আমি অলরেডি একটি ছেলেকে পছন্দ করি, কথা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনার সাথে বিয়ে করে আমি এসে খুশি থাকবো না, খুশি হব না, আপনাকে খুশি করতে পারবো না, ভালো রাখতে পারবো না, আমি সেরকম নই যে দু নৌকায় পা দিয়ে চলবো। এবার তারপরে যদি আমার বাবা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দেয়, আর আপনি যদি বাড়ি থেকে বলতে না পারেন কথাটা যে আমার মেয়েকে পছন্দ, আজকে আমি দেখলাম আমার মেয়েকে আর পছন্দ হয়নি, বিয়ে করবো না, তাহলে কিন্তু আমি তো আপনাকে বলে দিচ্ছি আমার বাবা যতই লাকি হোক যাই করুক, আমি তো সেই বাবারই মেয়ে। আমি কিন্তু ওই বিয়ের পিঁড়িতে যত জোর করে বসে, আমি কিন্তু বিয়ের পিঁড়ি থেকে কিন্তু বিয়ে হবার আগেই কিন্তু উঠে বেরিয়ে যাব। শুনে উনি খুব ইয়ের মধ্যে পড়ে গেলেন, মানে বাবা আপনি একজনকে পছন্দ করেন, এসব জিনিস তো মানে এইসব জিনিস কী করে জানবেন? আমার বাবা না বলে চলে সব কিছু কাজ সেরে নিয়েছে। তো আমার অবশ্যই একবার রায় জানা উচিত ছিল আমার বাবার। তো যাই হোক, আমি সরি, আমি আপনার সাথে এগোতে পারবো না, আপনি বাড়িতে না করে দিন। মনেক্ষণ না হয়েছিল, তাতে আমার বয়ে গেল। তো বাড়িতে গেছি, যথারীতি ফোন এসেছিল, ওদিকে আমার মা বাবা আবার আমার বিয়ের দিন ঠিক করে ফেলেছে, মানে মানে এত আগে ভাগে আমার বিয়ের দিনও ঠিক করে ফেললো তারা। আমার মা বললেন কি আংটির অর্ডারও দেওয়া হয়ে গেছে নাকি ওই ছেলের নামে। কতটা সত্যি আমি জানি না, এইসব কথা আমাকে বলেছিল। তা আমাকে জিজ্ঞেস না করে কেন এইসব, আমাকে তো প্রথম কথা জানতে হবে, মানে কেন কি ছেলেটাকে আদৌ আমি পছন্দ করেছি কি না, তাই না? মানে সত্যি কথা বলতে কি, লাইফে যাকে ভীষণ ভালো লেগেছিলো তাকে তো স্যাক্রিফাইস করলাম বাবার জন্য,
কিন্তু বাবা তো আমার সাথে এটা তারপর করতে পারে না। বাবার তো উচিত ছিল আমাকে জানানো, না? আর জীবনের সবচেয়ে বড় ডিসিশনটা। তারপরে ওদের বাড়ি থেকে ফোন এসেছিল। ফোন আসার পরে ওর বোন খুব কান্নাকাটি করেছিল, বৌদি বৌদি কেন তুমি আমার বৌদি হবে না। ওর মা খুব আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, এবং পরে বাবাকে উনি বলেইছিলেন যে আমি বুঝতে পারছি না আমার ছেলের মাথায় কী হয়েছে, আমার ছেলে হঠাৎ এসে বলছে আপনার মেয়েকেও পছন্দ নয়। যাক, ছেলেটি ভালো বোধহয়, কেননা ছেলেটি যে কথা বলতে বলেছিলাম সেটা বলেছিল। আমার বাবা তো ব্যাপারটা পুরোপুরি বাবার কাছে পরিষ্কার হয়ে গেল। বাবা তো মারাত্মক রেগে গেছে, এই মারে কি সেই মারে, এমন অবস্থা। হ্যাঁ, একটা কথাই বাবা বলেছিল, যাকে বিয়ে করো করো, আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ভালো কথা। তো আমার কাউকে পছন্দ হলে বাবা বিয়েতে মানে মানবে না, কিন্তু এটার তো কোথাও কথা নেই। বাবা যাকে তাকে পছন্দ করবে, আমি তাকে বিয়ে করে ফেলবো, তাই নাকি? তো তারপরে আমি ওর হিস্ট্রি জানলাম। ছেলেটার কিন্তু পার্মানেন্ট কোনো কাজও ছিল না, ওই কমিশনের কাজ। সে ভাবতাম ভবিষ্যতে অনেকেই অনেক বড় কিছু কাজ করে, ঠিক আছে, অল্প বয়সে যে কাজই করুক না কেন। রীতিমতো ছেলেটির মানে একটু মেয়েদোষ আছে। মেয়েদোষ আছে মিন্স শুধু মেয়েদের সাথে প্রেম করা ঘোরা এসব না। ওদের নিচে ভাড়া থাকতো অনেক চীনা মেয়ে, ওরা ভাড়া দিত। তাদের সাথে রীতিমতো সেই রিলেশনে লিপ্ত, বুঝেই যান। রীতিমতো ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করেই শুধু না, রীতিমতো ড্রিঙ্ক করে মায়ের গায়েও হাত দেয়। তো এত কিছু আমি জেনেছিলাম একটা জায়গা থেকে। এত কিছু জানার পরে আমার অনেক পরে জানেন তো আমার ছেলেটির সাথে যোগাযোগ হয়েছিল। এবং শুধু তাই না, ওর মাই আমাকে ফোন করে আমায় বলেছিল, তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল অলরেডি বাবার সাথে, যে গৌরী তুমি আমাকে বাঁচাও, আমার ছেলে ড্রিঙ্ক করে আমাকে মারছে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে ওর বাড়িতে পর্যন্ত গেছিলাম। এটা আমার স্বামী অ্যালাউও করেছিল আমাকে, কেন ওরা মনে প্রাণে আমাকে মেনে নিয়েছিল। কিন্তু যাই হোক, কোনো ইয়েতে মানে আমার অন্তত পছন্দ হয়নি ছেলেটিকে। তো অনেকটা বড় হয়ে গেল, কালকে বাদ বাকিটা বলবো, নইলে অনেকক্ষণ ধরে বলতে হবে আমাকে, কেমন? তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর হাসি খুশি থেকো, সাবধানে থেকো, কেমন? আর যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, শুভ দোলযাত্রা আর হ্যাপি হোলি। কেন কি কালকে হোলি, আমার অনেক বন্ধুরা আবার রং খেলবে। অনেক ভালোবাসা দিয়ে, অনেক আদর দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পাশে থেকেও সাপোর্ট করো, কেমন? লাভ ইউ।